KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই SNU অ্যান্ড কো স্পন্সার্ড বাই জ্যাক অলিভ অয়েল। আর মাত্র কয়েক ঘন্টা দূরে ডুরান্ড কাপ ফাইনাল। আমাদের কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ এখনই খুব উত্তেজিত হয়ে পড়ছে এবং ফাইনালে কালকে সবাই জেনে গেছে, গোটা কলকাতা গোটা বাংলা জেনে গেছে যে ফাইনালে ডায়মন্ড হারবার FC তারা খেলবে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে। জয়জ্যোতি এখন থেকে কোন লাকি শার্টটা পরে গেলে ডায়মন্ড হারবার জিতবে সেই অঙ্ক কষা শুরু করে দিয়েছে একদম। আর চাইবো অবশ্যই যে বাংলার টিম ডায়মন্ড হারবার জিতুক, তারা ডেবিউটেড এবং যেভাবে ফুটবল খেলছে আশা তো রয়েছে অবশ্যই। এবং কালকে একটা লাকি শার্ট পরে অবশ্যই যাব, যে শার্টটা পরে IPL ফাইনালে গিয়েছিলাম সেই এক বছর আগে কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল, সেই শার্টটাই পরে যাব ইচ্ছে আছে। ডুরান্ড কাপ উইনারদের লাস্ট 5 বছরের তালিকাটা একটু আপনাদের জানাই। গত বছর এখানে এসে নর্থ ইস্ট ইউনাইটেড জিতেছিল 2024-এ, 2023-এ জিতেছিল মোহনবাগান, 2022-এ বেঙ্গালুরু FC, 2021-এ FC গোয়া, 2020-তে গোকুলাম কেরালা। তার মানে 5 বছর 5টা ভিন্ন চ্যাম্পিয়নকে দেখেছে। প্রশ্ন হচ্ছে, ষষ্ঠ বছরে কি সেই পরম্পরা অব্যাহত থাকবে? ডায়মন্ড হারবার FC কি হয়ে যাবে চ্যাম্পিয়ন, নাকি চারপাশে এমন কাড়া নাকাড়া শুরু হয়ে গিয়েছে ডায়মন্ড হারবার সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেওয়ার পর যে মনে হচ্ছে তারা চ্যাম্পিয়ন হয়েই গেছে? অনেক সময় এটাই কিন্তু সর্বনাশা সংকেত বয়ে আনে। ঠিক দেখুন, মোহনবাগান ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারানোর পর মনে হচ্ছিল ইস্টবেঙ্গল যেন ডুরান্ড কাপ জিতে গেছে। সেই ডায়মন্ড ম্যাচেও তাই হয়েছিল, সেমিফাইনালে জেতার পর কারোর মনে হয়নি যে ওটা সেমিফাইনাল, ওটা যে ফাইনাল নয়। এই আবেগে ভেসে গিয়ে অনেক সময় একটা প্রবলেম হয় যে তখন ফোকাসটা নড়ে যায়। স্পেশালি একটা নতুন টিম, তারা তো এই ধরনের অ্যাডুলেশনে অভ্যস্ত নয়। এই চারপাশ থেকে যা হচ্ছে এটা তারা সামলাতে পারবে তো? ফাইনালে তারা চোখ করে যাবে না তো? আর হয়তো আরও বেশি করে হচ্ছে, কারণ এই টিমটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাই জানেন তিনি প্রেসিডেন্ট, আকাশ বন্দ্যোপাধ্যায় তার ভাই, তিনি টিমটাকে তৈরি করেছেন। কিন্তু অভিষেক যেহেতু এই টিমের কার্যত নিয়ন্ত্রণকর্তা, সর্বোচ্চ নিয়ন্ত্রণকর্তা, সেজন্যে আরও বেশি বোধহয় এটা নিয়ে আরও বেশি মাতামাতি হচ্ছে। এবার প্রশ্ন এটাই, যেটা টিমের পক্ষে কালকে ফাইনালে এটা কি বলবর্ধক, মানসিকভাবে বলবর্ধক হয়ে দেখা দেবে, না এটা বুমেরাং হয়ে আসতে পারে? মনে করা হচ্ছে যে ফাইনালে প্রচুর ভিড় হবে, 25,000 টিকিট নাকি ডায়মন্ড হারবার কর্তারা তুলেছেন শুধু তাদের টিমের জন্য, আরও কিছু দর্শক আসবেন। জয়জ্যোতি, আবহাওয়া কি থাকবে মনে হচ্ছে? আবহাওয়া সে কালকে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, অবশ্যই মেঘলা ওয়েদার তো রয়েছে, তবে বৃষ্টি হলে তার আগে হয়ে যাবে। আর এমনি যদি ক্রাউডের কথা, জ্যোতিষীর কাছে যাচ্ছ না খেলার সময় বৃষ্টির সম্ভাবনা নেই। তুমি কি আলিপুর হাওয়া দপ্তরে এখন পিআরও হিসেবে কাজ করছো? ভাবছি সেটাই করব। তবে একটা কথা বলা, যেগুলো আপনি বলছিলেন যে বড় ম্যাচ জেতার পর একটা অন্য জোনে চলে যায় ফুটবলাররা, এবং সেটাই কিন্তু সেখান থেকেই ম্যানেজমেন্টটা ঠিকঠাকভাবে যাতে হয় সেটা করানোর দায়িত্বটা হচ্ছে কোচের। এবং কিবু ভিকুনা আজকেও সাংবাদিক সম্মেলনে সেটাই বলছিলেন যে প্রত্যেকের প্রতি আস্থা রয়েছে এবং প্রত্যেকেই নিজের প্রতি আস্থা রাখছে। তারা জানে যে দলের কাছে তারা দায়বদ্ধ এবং দল কি চায় তাদের কাছ থেকে, এটা প্রত্যেকে জানে। এটা হচ্ছে মেইন ব্যাপার। এবং এই মুহূর্তে নাচানাচি তাদের টিমকে নিয়ে যতই হোক, সেই ফুটবলাররা কিন্তু মাটিতে পা রেখেই চলছেন, কারণ তারা জানেন যে ওই ইতিহাসের পাতায় চ্যাম্পিয়নের নামটাই জলজল করে, রানার্স আপ কে হলো কেউ মনে রাখে না। আমার মনে হয় একটা মোহনবাগান সমর্থকদের মধ্যে এই মুহূর্তে যদি একটা গোপন ব্যালট করা যায় যে মলিনা আর কিউ ভিকুনা, আমার মনে হয় মলিনা হারবেন, হ্যান্ডস ডাউন হারবেন। কিউ ভিকুনার জনপ্রিয়তা ইস্টবেঙ্গলকে ডায়মন্ড হারবার হারানোর পর বহু গুণ বেড়ে গেছে। এমনকি ফ্যান ক্লাবেরও, মোহনবাগান ফ্যান ক্লাবেরও কিছু লোকজন আমায় বলছিলেন কিউ ভিকুনা সম্পর্কে তারা মুগ্ধ। এবার কি তাস তিনি তুলে রেখেছেন ফাইনালের জন্য এই বিখ্যাত কোচ, সেটা খুব দেখার। এবং আবার বলছি যে 6 নম্বর বছরে যদি ডুরান্ড কাপ ষষ্ঠ নতুন চ্যাম্পিয়ন পায়, আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু মনে রাখবেন, নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু খুব ভালো টিম, এবং এই যে তাদের উপর প্রচারের আলো একদম নেই, সেটা কিন্তু তাদের অ্যাডভান্টেজ। আপাতত
আমরা মাঠে ওখানে প্রেস কনফারেন্সে গেছিলেন আমাদের প্রতিনিধি স্বপন পাল। আমরা একটু স্বপনের বক্তব্য শুনি যে ওখানে পরিবেশটা কিরম। স্বপন, পরিবেশটা কিরম দেখলে? প্রথমে কালকে যুব ভারতীতে ডুরান্ড ফাইনালে মুখোমুখি হচ্ছে ডায়মন্ড হারবার এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড। ভাবতে হবে যে ডায়মন্ড হারবার এফসি বাংলার ফুটবলের এখন একটা মুখ বলা যাচ্ছে, শতাব্দী প্রাচীন 3 প্রধান যেখানে রয়েছে সেখানে ডায়মন্ড হারবার এফসি 4 বছরের একটা টিম সেখানে ডুরান্ড ফাইনালে, এবং আমরা আশা করব কালকে ডায়মন্ড হারবার এফসি চ্যাম্পিয়ন হয়ে একটা নতুন ইতিহাস গড়বে। কারণ হচ্ছে দেখুন, ডায়মন্ড হারবার এফসি এমন একটা টিম যে তার টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিমের যে প্লেয়াররা তারা বুঝতে পারছে এই যে সুযোগ, এই সুযোগ কিন্তু বারবার আসেন, এই সুযোগ কাজে লাগানোর জন্য তারা একদম চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি নিয়েছেন। এবং কিবু বুকিনা কিন্তু আজকে বলেছেন যে এই যে প্রত্যাশার চাপ, বাংলা ফুটবলে যে প্রত্যাশার চাপ, সেই প্রত্যাশার চাপ কিন্তু তারা খুব ভালোভাবে উপভোগ করছেন। শুধু উপভোগ করছেন না, তারা যে বাংলা ফুটবলকে যদি কালকে যদি ডায়মন্ড হারবার কালকে যদি চ্যাম্পিয়ন হতে পারে, সেক্ষেত্রে একটা অনন্য দিক হয়ে থাকবে বাংলার ফুটবলের। ভিকুনা কি বলছেন? বন্ধু, আজকে সাংবাদিক সম্মেলনে কিবু বুকিনা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে তাদের প্রত্যাশার চাপ থাকলেও তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই কিন্তু কালকে নামবে। কারণ নর্থ ইস্ট ইউনাইটেডকে নিয়ে তারা কিন্তু গত 2 দিনে হোমওয়ার্ক করেছেন যে নর্থ ইস্ট ইউনাইটেডের যে প্রধান অস্ত্র যে আলাউদ্দিন, যে 25টা ম্যাচে ইতিমধ্যে 23টা গোল করেছেন, তাকে তো একটা আলাদা করে জোন করে মার্ক করবেনই, কিন্তু শুধু আলাউদ্দিনকে আটকালে হবে না, পুরো 11, কারণ ফুটবলটা যে 11 জনের খেলা, সেই পুরো টিমটাকে নিয়ে কিন্তু উনি একটা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছেন। সুতরাং উনি জানেন যে যে সুযোগ এসছে তাদের ডায়মন্ড হারবারের সামনে, যে সুযোগ এসছে ওনার সামনে, কিবুকেনার সামনে, সেটা কিন্তু সম্পূর্ণ কাজে লাগিয়ে একটা নতুন দিগন্ত, নতুন ইতিহাস তৈরি করার জন্য ডায়মন্ড হারবার তৈরি। শুধু তাই না, আজকে কিন্তু উনি পরিষ্কার বলেছেন যে আমরা জানি যে আমাদের বিপক্ষ টিম গতবার চ্যাম্পিয়ন এবং তারা আইএসএল ম্যাচ খেলছেন, তাদের অনেক শক্তি, কিন্তু আমরা যেহেতু ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এবং জামশেদপুর এফসি আইএসএল 4টে টিমের সঙ্গে কিন্তু মোহামেডান, ডায়মন্ড হারবার এফসি ইতিমধ্যে খেলে তাদের শক্তি বা আইএসএল টিমের যে শক্তি সেই একটা আন্দাজ করে নিয়েছেন, তারা প্ল্যান করে নিয়েছেন। সুতরাং নর্থ ইস্টে নামার আগে আরেকটা আইএসএল টিম এবং গতবার চ্যাম্পিয়ন টিমে নামার আগে যুব ভারতীতে যে তারা কিন্তু একটা ইতিহাস তৈরি করার জন্য তৈরি থাকবে। এক কথায় বলা যায় যে যুবভারতী দর্শকের সামনে আশা করছে, উনি বলেছেন যে যুবভারতীতে অনেক দর্শক আসুক, সেই দর্শকদের সামনে যে বাংলার ফুটবলের যে ঐতিহ্য, বাংলা ফুটবল তারা এই 4 বছরের ডায়মন্ড হারবার তারা কিন্তু ইতিহাস তৈরি করার জন্য তৈরি থাকবে এবং সেই প্রস্তুতি কালকে নামবে, সেটা কিন্তু কিবুনা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ স্বপন। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না, ডুরান্ড কাপ ফাইনাল নিয়েই থাকবো, আবার আলোচনা করব আরও কিছু ব্যাপার, একটা ইন্টারভিউও থাকবে, কোথাও যাবেন না প্লিজ, আবার বলছি। আমরা যখন বিরতিতে ছিলাম সেই সময় জয়জ্যোতি ঘোষ আমাকে বললেন যে ডায়মন্ড হারবার জিতলে ওনা কি ওয়ালেট বার করবে। আমি তো শুনে খুব আশ্চর্য হয়ে গেলাম, এই কিছুদিন আগে ওয়ালেট বেরিয়েছিল, আবার যদি ওয়ালেট বেরোয়, এবার ওয়ালেটটা না বদলাতে হয়। যাই হোক, ডায়মন্ড হারবার নিয়ে আপাতত বোঝাই যাচ্ছে যে বাংলা উত্তাল এবং জয়জ্যোতির ওই ওয়ালেটটাও তার ব্যতিক্রম নয়। কিন্তু আবার বলছি যে এত কাড়া না কাড়া হচ্ছে, এত উৎসাহ, এটা কোথাও এই মাতামাতি কোথাও সমস্যা করবে না তো? আমরা কথা বললাম ডায়মন্ড হারবারের সচিব এবং বিখ্যাত প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্যের সঙ্গে। মানুষের মাথা অত্যন্ত পরিষ্কার ছিল এবং যারা মানস ভট্টাচার্যর খেলা দেখেছেন তারা জানেন যে ইস্টবেঙ্গলের সঙ্গে চিন্ময়ের ব্যাকপাস ধরে যখন ভাস্করকে কাটিয়ে গোল করেছিলেন বা আরারাতের সঙ্গে সেকেন্ড গোলটা করেছিলেন, মাথাটা খুব ঠান্ডা ছিল, বিশ্লেষণটাও সেরকম খুব ভালোভাবে করেন। মানস ভট্টাচার্য কি বলছেন কালকের ফাইনাল ঘিরে আমরা একটু শুনি। খেলার আগে থেকেই ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে যে পরিমাণ নাচানাচি হচ্ছে, তাতে প্রাক্তন ফুটবলার হিসেবে তুমি কি কিছুটা শঙ্কিত? দেখো, একটা কথা বলতে পারি, ডায়মন্ড হারবার টিম বা ক্লাব এটা নিয়ে কোনো মাতামাতি করছে যারা, তারা বাইরের লোক, আমরা কিন্তু কিছু করছি না। আসলে আমাদের সম্বন্ধে তো কেউ কিছু জানতো না, এখন তারা জানার চেষ্টা করছে এই দলটা কোথা থেকে এলো, কিভাবে তাদের এই উত্থান, এগুলো জানবার চেষ্টা করছে। তাই নিয়ে একটা কথা বলতে পারি, তোমাদের মিডিয়ার একটা অংশ এখন আগ্রহ প্রকাশ করছে আমাদের দল সম্বন্ধে,
স্বাভাবিক, যেহেতু আমরা প্রবল প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে হারাতে পেরেছি এই জন্য। তবে আমার টিম বা আমার ক্লাব এটা নিয়ে আমরা কিছুই ভাবছি না। আমরা আরো একটা ম্যাচের মতো করেই ওই ম্যাচটাকে দেখে নিয়েছি, আর সামনে আমাদের যেটা ফাইনাল ম্যাচ তার দিকেই আমরা মনোনিবেশ করছি। এই ম্যাচটাই আমরা ভালো করে খেলতে চাই। নর্থ ইস্টকে নিয়ে কেউ কোনো কথাই বলছে না, যে কোনো কাগজ খুললে সর্বত্র হয় ডায়মন্ড হারবার অভিষেক। নর্থ ইস্ট টিমটা কিরকম? দেখো, তোমাকে একটা কথা বলি, নর্থ ইস্ট অত্যন্ত ভালো দল। ইস্ট বেঙ্গল মোহনবাগানের থেকেও আমি নর্থ ইস্টকে বেশি গুরুত্ব দেব। তার প্রধান কারণ হচ্ছে, তুমি যদি রেকর্ড দেখো, কলকাতার মাঠে এসে ওরা কিন্তু বরাবর ভালো ফুটবল উপহার দিয়েছে। এবং একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, গতবার টুর্নামেন্ট ফাইনালে মোহনবাগানের ওই দলকে হারিয়ে ওরা কিন্তু কাপ নিয়ে গিয়েছিল। সুতরাং এই দলটা কিন্তু হেরা খেলার দল নয়। আলাদিন বলে একটা স্ট্রাইকার ওদের আছে, তার ছেলেটি অত্যন্ত দক্ষ ফুটবলার। গোল করার ক্ষেত্রে একেবারে বলতে পারো যে 100% সফল হয় ছেলেটি, অনেক গোল করে। এবারও এই দলের অন্যতম মুখ্য মুখ যদি বলো বা মুখ্য খেলোয়াড় যদি তুমি বলো, সেটা অবশ্যই এই আলাদিন। তার দিকে অবশ্যই ডায়মন্ড হারবারকে নজর রাখতে হবে, তাকে মার্কিং করতে হবে। তাদের উইঙ্গার দুটো ভালো। আসলে কি জানো তো, নর্থ ইস্টের খেলোয়াড়রা পাহাড়ি অঞ্চলের ছেলে তো, তারা অনেক পরিশ্রম করতে পারে। ওভার সেন্টার অফ গ্র্যাভিটিটা খুব ভালো, এটা বর্ষার মাঠে অত্যন্ত জরুরি, এবং টার্নিংটা ওদের ভীষণ ভালো। এই ব্যাপারগুলো কিন্তু আছে। আর ওরা লড়াকু, ওরা অকুত হয়, ওরা লড়াই করবে। আমার মনে হয় খুব ভালো দল শুধু নয়, সেটার মতো রসদ ওদের মধ্যেও আছে। গতবার আইপিএলে ওরা খুব ভালো ফুটবল খেলেছে, তোমার মনে আছে নিশ্চয়ই। এই দলটা কিন্তু মানে তুমি নেগলেক্ট করতে পারবে না, একদম হেলায় হারিয়ে দেবে, এটা যদি কেউ ভেবে থাকে ভুল। আর যে মাতামাতি, যে প্রেসে দিয়ে, এই তো বাংলার একটা দল, সুতরাং তাকে নিয়ে একটু নাচানাচি মাতামাতি করছে বটে, এমন আবার সেই দিকে কিন্তু নেই। এমন আবার তাদের লক্ষ্য ঠিক রেখেছে, তারা ফাইনাল ম্যাচটা ভালোভাবে খেলতেছে। ডায়মন্ড হারবারের পরের লক্ষ্য কি আই লিগ জিতে আইএসএল? দেখো, আমরা তো এখন সত্যি বলছি, আমরা আগামীকালের দিকেই আমাদের সবকিছুটাই করেছি। আই লিগ ভালো করে খেলবো বলেই তো দল গঠন করেছি। আমরা তো তার প্রস্তুতিটা পেয়ে যাচ্ছি আজকে এখানে। এই যে প্রস্তুতিটা আমরা যেটা পেলাম এই ডুরান্ড কাপ থেকে, এটা আমাদের আই লিগে কাজে লাগবে। আমাদের তো আরো বিদেশি আসছে, ভালো বিদেশি আসছে, ওরা এসে গেলে টিমটা আরেকটু হয়তো শক্তিশালী হবে। শুনলেন মানস ভট্টাচার্যর কথা। আবার আমরা দুটো প্রশ্নের উত্তর শুনবো, এখন একটু ব্রেকে যেতে হবে। কিন্তু মনে রাখবেন, ডায়মন্ড হারবার কিন্তু মাত্র 2জন বিদেশি নিয়ে লড়াই করে এই জায়গায় এসছে। থার্ড বিদেশি যিনি ব্রাজিলিয়ান, তিনি ইনজিয়ার্ড আছেন। 2জন বিদেশি নিয়ে এই জায়গায় এসেছে। কাজেই ফাইনালে তারা যেটা দুরন্ত ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করবে সেটা নিয়ে দ্বিমত নেই। কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি দিয়ে যাচ্ছি, কোথাও যাবেন না প্লিজ। স্টেডিয়াম বুলেটিনে ফিরে এলাম বিরতির পর। মানস ভট্টাচার্যের সঙ্গে কথোপকথন কিন্তু অব্যাহত আছে আমাদের। আবার আমরা মানুষের কথা শুনব। পিকে ব্যানার্জির আন্ডারে তুমি এত ম্যাচ খেলেছো, কালকে পিকে যদি ডায়মন্ড হারবারের কোচ হতেন, ম্যাচের আগে ব্রিফিংয়ে কি বলতেন প্লেয়ারদের? দেখো, অজিতদা তো স্ট্র্যাটেজি নিয়ে বলতেন, আর প্লেয়ারদের খুব উদ্বুদ্ধ করতেন। অজিতদা খুব মানে অজিতদা পেপটপটা খেলার আগে খুব কাজে দেয়, সেটা আমাদের খেলোয়াড়দের অনেকটাই কাজে দিয়েছে অভিষেকের পেপটপে। আমি তোমাকে আগেও বলেছি, এইটা আমাদের এখানে তো অজিতদার মতো কোচ নেই। আর সত্যি কথা, টিম নিয়ে আমাদের অফিসিয়ালরা কেউ কোনো কথা কোচের উপর বলে না, যা বলার কেউই বলে না। উনি তো শান্ত স্বভাবের লোক, খুব নরম প্রকৃতির লোক, এবং খুব ভালোভাবে তিনি তার খেলোয়াড়দের বোঝাতে পারে কার কি দায়িত্ব, যেটা পালন করতে হবে মাঠে। কিভুর কোচ হিসেবে এত কোচকে দেখেছো, কিভুর স্ট্রং পয়েন্ট কোনটা? সবচাইতে স্ট্রং পয়েন্ট ও জুনিয়রদের উপর খুব আস্থা রাখে। ও নামের দিকে ছোটে না, যাকে লাগবে যে সময় লাগবে সেটাও ব্যবহার করার চেষ্টা করে। এবং আমাদের কিছু খেলোয়াড়দের আমরা যে রিক্রুট করি বা সবকিছু কিন্তু
ওর পরামর্শ নিয়েই আমরা করি, এটা কিন্তু মাথায় রাখতে হবে সবার। সুতরাং ওর সবচাইতে স্ট্রং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে খেলোয়াড়দের সাথে খুব ভালো মিশতে পারে, খেলোয়াড়দের অভাব অভিযোগটা বুঝতে পারে, কার স্ট্রং কার উইক ব্যাপারগুলো আছে সেটা বোঝাতে পারে। এটা হচ্ছে সবচাইতে বড় গুণ। আমরা শুনলাম মানস ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন জয়জ্যোতি। একদম, মানে একটা কথাই বলার যে এই যে টিম, এই টিমটার একটাই গুন্ডা, তার নাম কিবু ভিকুনা। আর ওই যে যেটা হয় প্রেশার ম্যাচে স্নায়ুটাকে ঠান্ডা রেখে গোলটা করতে হয়, যেটা ইস্টবেঙ্গলের সেদিন করার কেউ ছিল না। একটা আনোয়ার আলী দুর্ধর্ষ গোল করেছিলেন ডায়মন্ড হারবারের মাঝমাঠ থেকে। তবে ডায়মন্ড হারবারে কিন্তু সেরকম লোক রয়েছে, আর ওটাই জবি জাস্টিন এবং একই সঙ্গে মিকেল কোয়ার্টার যে শ্যাম থাপাকে মনে করিয়েছে 1978-এর, সেটার ইন্টারভিউ কিন্তু কলকাতা টিভি এক্সক্লুসিভ দেখিয়েছে। তাই এটাই বলার যে তারা তো রয়েছেনই এবং পুরো টিমটাই সংঘবদ্ধ। মাঝমাঠটাকে ম্যান অফ দ্য ম্যাচ বলেছেন এই মানস ভট্টাচার্য সেদিন ম্যাচের পর। এই ডায়মন্ড হারবারের মাঝমাঠ যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং সংঘবদ্ধ ফুটবল খেলে। আর যেটা কিবু ভিকুনা আজকে বলেছেন প্রেস কনফারেন্সে, যে এই যে প্রেশার এটাকে উপভোগ করছি, এই যত উপভোগ করবেন কোচ এবং তার ফুটবলাররা তত কিন্তু এটাকে অপরচুনিটি হিসেবে দেখবেন। এবং কালকে কলকাতা মাঠে নিশ্চয়ই সল্টলেক স্টেডিয়ামে ভিড় তো হবেই, সবাই তাই চাইবেন নতুন চ্যাম্পিয়নকে দেখতে। এবার সেটা ঘটে নাকি একটা কোনো রূঢ় বাস্তব হঠাৎ করে ভীষণ ক্রূরভাবে হাজির হয়, সেটার আমরা অপেক্ষায় থাকব। কিন্তু আমি বলবো যে ডুরান্ড কাপ হয়তো তৈরি একটা নতুন চ্যাম্পিয়ন টিমকে আবাহনের জন্য, এবং তাহলে কিন্তু সত্যি যুব ভারতীর বুকে একটা ইতিহাস তৈরি হবে। আপাতত আমরা ফুটবলের ইতিহাস থেকে ফিরে যাই ক্রিকেটের এক কিংবদন্তিকে, যিনি বহু ইতিহাস গড়েছেন ক্রিকেটার হিসেবে এবং কোচ হিসেবে। তার নাম রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় এক রবিচন্দ্রন অশ্বিনকে তার ইউটিউব চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছেন, যেটা দেখার থেকে জয়জ্যোতি সকাল থেকে আমায় বলে যাচ্ছে ইন্টারভিউটার কথা। একদমই, এবং ইন্টারেস্টিং অনেকগুলো পয়েন্টস আছে। আমি বেশি কিছু বলবো না, আমি আপনাকেই মানে প্রশ্নটা তুমি বলো। এখানে রবিচন্দ্রন অশ্বিনের বক্তব্যটাও ভীষণ ইন্টারেস্টিং, যেটা তিনি বলেছেন যে তিনি বোর হয়ে যাচ্ছিলেন, তাই তিনি রিটায়ারমেন্টের ভাবনা তখন আসে তার মাথায়, যে তিনি বিদেশ সফরে যাচ্ছেন অথচ খেলতে পারছেন না, চূড়ান্ত 11-এ থাকতে পারছেন না। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এবং রাহুল দ্রাবিড়, যিনি সাধারণত কম কথা বলেন, তিনি তার ক্যাপ্টেন মানে সেরা ক্যাপ্টেনের একটা লিস্ট দিয়েছেন। রাহুল দ্রাবিড়কে একদম প্রথম দিন থেকে কভার করছেন গৌতম দা। আমি এখানে মানে বলার জায়গাতেই নেই, গৌতম দা আপনার দিকেই মানে আমি ব্যাটনটা দিয়ে দিচ্ছি। কালকে ডায়মন্ড হারবার ফুটবলাররা যদি গোলের মুখে গিয়ে না এরকম স্কোয়ার পাস করে, তাহলে কিন্তু টিম জিতবে না। তাদের কিন্তু গোলে মারতে হবে কনফিডেন্স নিয়ে। গোলের মুখে গিয়ে হঠাৎ করে সঠিক প্লেয়ারকে যদি বল দিয়ে দেয় তাহলে সে গোল করে বেরিয়ে যাবে। রাহুল দ্রাবিড় রবিচন্দ্রন অশ্বিনের ইন্টারভিউটা খুব ইন্টারেস্টিং, কিন্তু আমার কোথাও মনে হচ্ছে অশ্বিন যদি প্রফেশনাল ইন্টারভিউয়ার হতেন, যদি সাংবাদিক হতেন, অনেকগুলো প্রশ্ন এই লম্বা ইন্টারভিউতে, রাহুল দ্রাবিড়ের ইন্টারভিউ তো পাওয়া যায় না, রাহুল দ্রাবিড় ইন্টারভিউ দেয়নি না। এই কতদিন বাদে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ রাহুল দ্রাবিড়ের দেখলাম বোর্ডের বিসিসিআই অফিসিয়াল চ্যানেল ছাড়া। আমি মনেই করতে পারছি না, আমার ধারণা গত 10 বছরের বোধহয় প্রথম। বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু চরিত্র নিয়ে কথাবার্তা আরেকটু এক্সপেক্ট করেছিলাম, যেমন গ্রেগ চ্যাপেল শব্দটাই নেই, অথচ রাহুল দ্রাবিড় বলছেন যে রোহিত শর্মার সময়ে রোহিত শর্মার ওপর আমি ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি মনে করি ক্যাপ্টেন টিমটা চালায়, কোচ ক্যাপ্টেনের সেন্টিমেন্ট বুঝে, তার আদর্শ বুঝে, সেই অনুযায়ী কোচ সাপোর্টিং রোলে থাকে। তাই যদি হয় তাহলে গ্রেগ চ্যাপেল আর তার সময়ে তিনি সাপোর্টিং রোলে ছিলেন না কেন? আর তিনি কি তাহলে সাপোর্টিং রোলে ছিলেন না? তিনিই টিমটা চালাতেন, আমরা ভুল বুঝেছিলাম? এই প্রশ্নের উত্তর নেই। সচিনের ডিক্লারেশন নিয়ে কোনো প্রশ্ন, সে মুলতান ডিক্লারেশন নিয়ে অশ্বিন করেননি। এবং কেন 2007-এ, যেটা তিনি অশ্বিনের ইন্টারভিউতেও বলেছেন, যে জীবনের শ্রেষ্ঠ সিরিজ জেতা 2007-এ ইংল্যান্ডের সঙ্গে, সেই সিরিজ জিতে রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন কেন? আমি জিজ্ঞেস করেছিলাম আমাকে রাহুলকে, উনি তখন বলেছিলেন ভারতীয় ক্রিকেটে অনেক কিছু ঘটেছে যেগুলোর আজও উত্তর পাওয়া যায়নি, আপনি আগে সেই উত্তরগুলো নিয়ে আসুন, তারপরে আমি এই উত্তরটা আপনাকে দেব। আমার প্রশ্ন ছিল, তাহলে কি আপনি বইতে জানাবেন কেন ছেড়েছেন? বলছেন আমি বই লিখব না। অনেকে বলেন, গ্রেগ চ্যাপেল বলেন, যে সেই সময় টিমের মধ্যে সৌরভ এবং সচিনকে তিনি ম্যানেজ করতে পারছিলেন না, তার ক্যাপ্টেন্সির খুব সমস্যা হচ্ছিল, তাই তিনি ছেড়ে দিয়েছিলেন, যেটা আবার সৌরভ যেটা শুনে উড়িয়ে দিয়েছে। কোনটা সত্যি আমরা জানি না, ভেবেছিলাম অশ্বিন হয়তো জিজ্ঞেস করবেন, অশ্বিন সেটা জিজ্ঞেস করেননি। ইন্টারেস্টিং, রাহুলকে তিনি জিজ্ঞেস করেছেন বেস্ট ক্যাপ্টেনকে তার দেখা।
মনে রাখতে হবে রাহুল দ্রাবিড় এমন একজন মানুষ যিনি বিতর্ককে 1,00,000 মিলিমিটার দূরে রাখেন, কম বললাম, আরও বেশি দূরে রাখেন। সেই রাহুল দ্রাবিড় বললেন প্রথমে ভিভি চন্দ্রশেখরের কথা, দক্ষিণাঞ্চলে ভিভি চন্দ্রশেখরের অধীনে খেলার কথা, যে অত্যন্ত ইনোভেটিভ এবং ভালো ক্যাপ্টেন। সেকেন্ড নাম বললেন মহেন্দ্র সিং ধোনির কথা। ধোনির আন্ডারে তিনি খুব বেশি দিন খেলেননি, ধোনি অ্যাকচুয়ালি তাকে ওয়ানডে টিম থেকে বাদও দিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। ধোনির কথা বললেন যে ধোনি ব্যাক খুব সুন্দরভাবে ম্যানেজ করেছেন, জুনিয়র এবং সিনিয়র, জুনিয়র হয়েও কম বয়সে ক্যাপ্টেন্সি পেয়েও ম্যানেজ করেছেন। তার মানে রাহুল দ্রাবিড়ের টপ ক্যাপ্টেনের তালিকায় ভিভি চন্দ্রশেখরকে যদি সরিয়ে রাখি, কারণ তিনি তো আর ভারতের অধিনায়কত্ব করেননি, তাহলে টপ ক্যাপ্টেন হলেন মহেন্দ্র সিং ধোনি। সেকেন্ড বললেন সৌরভের কথা, বললেন যে সৌরভ ওয়াজ ভেরি ক্লিয়ার যে আমি কী চাই কী চাই না, ওর লক্ষ্যটা খুব ক্লিয়ার ছিল। আর থার্ড অনিল কুম্বলে, হয়তো অনিল কম সময় করেছে কিন্তু অনিলের কমিউনিকেশনটা প্রত্যেকের সঙ্গে খুব ভালো ছিল। বেস্ট বোলার হিসেবে বললেন গ্লেন ম্যাকগ্রার কথা, যাকে খেলতে সবচেয়ে অসুবিধা হয়েছে বেস্ট স্পিনার মুরলীধরন। কিন্তু সবচেয়ে মজা আমার যেটা লেগেছে ইন্টারভিউটার মধ্যে সেটা হচ্ছে যে আপনারা সবাই নিশ্চয়ই কমার্শিয়ালটা দেখেছেন যে রাহুল দ্রাবিড় একটা ব্যাট দিয়ে মারতে যাচ্ছেন, ট্রাফিকে গন্ডগোল হয়েছে, ইন্দিরানগরকে গুন্ডা, দারুণ অভিনয় করেছেন অ্যাডি। কিন্তু অ্যাকচুয়ালি মাস কয়েক আগে একটা অটোওয়ালা পেছন থেকে এসে দ্রাবিড়ের ওই নাম্বার প্লেটের ওখানটা ঘষে দেয় দ্রাবিড়ের এই গাড়িতে, এবং তখন দ্রাবিড় দাঁড়িয়ে পড়ে বলেন যে এটা কী হলো। এবার রাস্তায় যারা পথচারী ছিলেন তারা কেউ ভিডিও ক্যামেরা ছিল, তারা সঙ্গে সঙ্গে ভিডিওতে মানে মোবাইল ক্যামেরায় ছবিটা তুলে ধরেন যে রাহুল এরমভাবে বলছেন এটা কী হলো অটোওয়ালাকে। সেইটা অশ্বিন জিজ্ঞেস করলেন যে তখন ওটার ক্যাপশন দেওয়া হয়েছিল ফেসবুকে ইন্দিরানগরকে গুন্ডা, তুমি নিশ্চয়ই দেখেছো ছবিটা। রাহুল তখন বললেন এই ভিডিও নিয়ে এমন সমস্যা, আগে আমরা বিভিন্ন জায়গায় যেতাম, কখনো ভিডিওটা কোনো সমস্যা, তখন তো সব ছবি তোলার চল ছিল না। আর বললেন যে বেঙ্গালুরুতে বাম্পার টু বাম্পার গাড়ি চলে, ট্রাফিকের জন্য এটা হয়েছে, আমার বউ যদিও বলেছে তোমার পুয়ার ড্রাইভিংয়ের জন্য হয়েছে। রাহুলের ইন্টারভিউগুলো খুব মজার, আর ওগুলোকে বলা হয়ে থাকে ক্রিকেটিং ওয়ার্ল্ডে সেলফ ডেপ্রিশিয়েটিং ইন্টারভিউজ। অর্থাৎ ভারতবর্ষে দুজন আছেন যারা ইন্টারভিউ দেওয়ার সময় নিজের দক্ষতাটাকে সবসময় নিচে এনে ইন্টারভিউ দেন। একজনের নাম অমিতাভ বচ্চন, একজনের নাম রাহুল দ্রাবিড়। কখনো নিজেকে জাহির করেন না। রাহুল দ্রাবিড়কে অশ্বিন জিজ্ঞেস করলেন, তুমি নিশ্চয়ই শুনেছ যে স্মরণীয় টেস্টের কথা, একটা টেস্ট ম্যাচের কথা উনি বললেন জামাইকাতে লাস্ট টেস্ট ম্যাচে ডিসাইডিং টেস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ জেতার। উনি বললেন ওই টেস্ট ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, হঠাৎ করে উইকেট খারাপ হয়ে গিয়েছিল, আমরা জিতেছিলাম। আমার কীরকম একটা খটকা লাগলো, কারণ ওই টেস্ট ম্যাচের পর আমরা আমি গিয়ে আবার এসে আজকে নেটে রাহুল দ্রাবিড়ের ইন্টারভিউটা দেখে ওইটা মেরে ওটা স্কোর কার্ডটা দেখলাম। দুটো ইনিংসেই ইন্ডিয়ার হাই স্কোরার রাহুল দ্রাবিড় লো স্কোরিং ম্যাচে। একবারও ইন্টারভিউতে বললেন না যে ওই দুটো ম্যাচে, ওই ম্যাচটা দুটো ইনিংসে আমি রান করেছিলাম। এই জন্যই তো রাহুল দ্রাবিড় মানে ওখানেও নিজেকে কর্ণ হিসেবেই দেখছেন, মানে এই জন্যই তিনি কতটা স্পেশাল। এই ইন্টারভিউটা কিন্তু তার আরেকটা দৃষ্টান্ত। এই যে তিনি জাহির করেন না, বা সেই টেস্টে তার যে হাইয়েস্ট স্কোর ছিল একবারের জন্য বলেননি, এবং বলার দরকারও নেই, যারা জানার ঠিক জেনে যাবে। তাই যেটা করার ছিল সেটা উনি করে দিয়েছেন, এবং তার সেরা টেস্ট কোনটা সেটাও বলে দিয়েছেন। আরেকটা প্রশ্ন অশ্বিন করবেন ভেবেছিলেন, আপনারা অনেকেই দেখেছেন যে টেলিভিশনে টি20 ওয়ার্ল্ড কাপ নিয়ে অশ্বিন প্রশ্ন করলেন, ফাইনাল নিয়ে আপনার কি মনে হচ্ছিল চলে যাবে কিনা। কিন্তু একটা মুহূর্ত যেটা আমরা স্টেডিয়াম বুলেটিন আমি আর জয়জ্যোতি বারবার আলোচনা করেছিলাম, যে রাহুল দ্রাবিড় লাফিয়ে উঠে জেতার পরের মুহূর্তে একটা অভিব্যক্তি ছিল রাহুল দ্রাবিড়ের, ওটাতে মনে হয়েছিল যে তার ফাইনালি সাপ মোচন হলো। এবং দ্রাবিড় নিজে আমায় অস্ট্রেলিয়া একটা ইন্টারভিউতে বলেছিলেন যে মুহূর্ত কোনটা বলে জানেন, মুহূর্ত হচ্ছে যখন আপনি স্কোয়ার কাটটা মারলেন, বলটা বাউন্ডারির দিকে যাচ্ছে, মুহূর্তটা যখন আপনি তারপরে ম্যান অফ দ্য ম্যাচের চেক নিতে যাচ্ছেন সেটাও নয়, 1 মিনিট পরে যখন নন স্ট্রাইকার সে জড়িয়ে ধরছে সেটাও নয়, মুহূর্তটা হচ্ছে আপনার ব্যাটে বল লাগলো, বলটা বাউন্ডারির দিকে চলে যাচ্ছে, ওটা হচ্ছে মুহূর্ত। দ্রাবিড় আসলে ভীষণ ক্রিকেট রোম্যান্টিক, তো আমার তাই মনে হয় যে মুহূর্তটা কিন্তু বিশ্বকাপ জেতা নয়, মুহূর্তটা যে রাহুল দ্রাবিড়ের ওই মুষ্টিবদ্ধ তোলা, যে এই ওয়েস্ট ইন্ডিজে আমি জাত খুইয়েছিলাম, এই ওয়েস্ট ইন্ডিজে এসে আমার ফেরত দিয়ে গেল। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না, খুব দ্রুত ফেরত আসছি। ফিরে এলাম বিরতির পর।
জয়জ্যোতি বিরতিতে বারবার করে উসখুস করছে, ও নাকি ক্রিকেটে আরো কিছু বলবে, কি বলবে বলো তো? একটাই খবর, সেটা অলরেডি আজকে বিসিসিআই মেল করে জানিয়েছে যে দুজন সিলেক্টর প্রয়োজন। মানে কীরকম হচ্ছে মানে ডেভেলপমেন্টগুলো, যেখানে গতকাল আমাদের কাছে খবর ছিল যে আগারকারের মেয়াদ বাড়ছে 2026 জুন পর্যন্ত, মানে 2023 জুন শুরু হয়েছিল, 2026 জুন পর্যন্ত নির্বাচক প্রধানের মেয়াদ বাড়ছে। এবং তার ঠিক পরের দিন বিসিসিআই থেকে মেল আসে যে দুজন সিলেক্টর প্রয়োজন, এবং একজন সিলেক্টরের তো মেয়াদ শেষ হয়ে গেছে, এস শরৎ, তিনি সরে যাচ্ছেন, এবং শোনা যাচ্ছে প্রজ্ঞান ওঝা আসতে পারেন। আরেক সুন্দর দাস, আরেকজন, হ্যাঁ, শিব সুন্দর দাসের কাজে হয়তো মানে কিছু একটা অসন্তোষ প্রকাশ করেছে বিসিসিআই। আর বাকি তো অজয় রাত্রা, সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুন্দর দাস যদি পূর্বাঞ্চল থেকে আসে, দেখো কোনো একটা ক্যান্ডিডেট নিতে পারো কিনা, তোমার ফেভারিট কাউকে যদি আনতে পারো। না, অবশ্য সুব্রত ব্যানার্জি অ্যাকচুয়ালি পূর্বাঞ্চল থেকে আসেন, সেন্ট্রাল জোন থেকে। শিব সুন্দর দাস এসেছেন সেন্ট্রাল জোন থেকে। অদ্ভুত ব্যাপার, সুব্রত ব্যানার্জি থাকেন নাগপুরে, তিনি এসেছেন পূর্বাঞ্চল থেকে, বিহারের হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। আর ওদিকে শিবসুন্দর দাস উড়িষ্যার হয়ে খেলতেন, তিনি বোধহয় কখনো ওখানে সেন্ট্রাল জোনে খেলেছেন, তাই ওই জায়গাটা হয়তো পরিবর্তন হবে। কিন্তু পরিবর্তন হলেই বাকি। প্রজ্ঞান ওঝা সাউথ থেকে আসবেন, তোমার চেনাশোনা আছে, স্টোরি পাবে, দেখা যাক। ওকে, আরেকটা খবর আছে যেটা কালকে স্টেডিয়াম বুলেটিনের মধ্যে জয়জ্যোতি অলরেডি বলেছে, যে অজিঙ্ক্য রাহানে মুম্বাই ক্যাপ্টেন্সি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আমি এটার পেছনে একটা অদ্ভুত কথা শুনলাম, সেটা হচ্ছে অজিঙ্ক্য রাহানেকে ফোন করে পশ্চিমাঞ্চলের চিফ সিলেক্টর পাটিল, ফুল নামটা আমি, সঞ্জয় পাটিল বলে, তিনি জানতে চেয়েছিলেন যে তুমি দলীপ ট্রফি খেলবে কিনা। অজিঙ্ক্য রাহানে বললেন যে আমি খেলবো। এরপরে তিনি দেখতে পান যে টিম থেকে বাদ। তিনি অত্যন্ত অপমানিত বোধ করেন এবং সিলেক্টরকে বলেন যে আমায় যদি দলেই না রাখেন তাহলে আমায় ফোন করে জিজ্ঞেস করেছিলেন কেন যে আমি খেলতে চাই কিনা। তখন যে নির্বাচক নাকি তাকে জানান যে অ্যাকচুয়ালি বোর্ড থেকে বলা হয়েছে যে আমরা ক্যাপ্টেন্সিতে তাদেরই এনকারেজ করব বা তাদেরই প্রমোট করব যাদের ভবিষ্যৎ আছে, অর্থাৎ ইন্ডিয়ান টিমে খেলার জন্য যাদের ভবিষ্যৎ আছে, কম বয়সীদেরই প্রমোট করব। আমরা খুব বেশি বয়সী পূজারা বা রাহানে জাতীয় ক্যারেক্টারদের, যাদের আমরা ধরে নিচ্ছি যে বেস্ট পিরিয়ড ইজ ওভার, তাদের পিছনে আর ইনভেস্ট করব না। এই ব্যাখ্যার কথা নাকি তিনি বলেছেন, এবং এইটা শোনার পরই অজিঙ্ক্য রাহানে মুম্বাই ক্যাপ্টেন্সি থেকে নিজেকে সরিয়ে দেন। কিন্তু আমার প্রশ্ন সেটা নয়, আরব সাগরের ধারে কি হচ্ছে সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। প্রশ্ন হচ্ছে এই যে সরিয়ে দিলেন, এরপর কেকেআর কি করবে? কেকেআর কি রাহানেকে ক্যাপ্টেন রাখবে? ঘনিষ্ঠ মলে, রাহানের ঘনিষ্ঠ মলে কেউ কেউ বলছেন নাও রাখতে পারে, কিন্তু রাহানের রান গত বছর কিন্তু 390, আমি দেখছিলাম অ্যাভারেজ 35 এবং স্ট্রাইক রেট 147। তোমার কি মনে হয়? রাহানে ব্যাটসম্যান হিসেবে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে, রাখবে কি রাখবে না? ক্যাপ্টেন হিসেবে রাখার স্কোয়ার পাস করবে না, ক্যাপ্টেন হিসেবে রাখার সম্ভাবনা কম, কারণ না হলে ওই কেকেআর সঞ্জু স্যামসনের কথা ভাবতো না। এখানে চেষ্টা চলছে, এখনও চেষ্টা চলছে, সঞ্জু স্যামসনকে যদি নেওয়া যায় কোনোভাবে, তবে কি হবে বলা খুবই মুশকিল। যদি না আসেন সঞ্জু স্যামসন, তাহলে এই মরশুমে অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন্সি করবেন, কারণ তার পারফরমেন্স কথা বলছে। জয়জ্যোতি অনন্য। আমার মনে হয় অজিঙ্ক্য রাহানেকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হবে। তিনি হয়তো ইঙ্গিত পেয়েই যাচ্ছেন, এবং ক্যাপ্টেন্সি থেকে টিমে রাখবে কিনা, কেকেআর যদি অন্য কাউকে পেয়ে যায়, সত্যি সঞ্জু স্যামসনকে পেয়ে যায়, হয়তো অজিঙ্ক্য রাহানেকে রাখবে না। যা পরিস্থিতি, অভিষেক নায়ার হয়তো চলে আসবেন চিফ কোচ, যদি জাহির খান না আসেন, যদিও জাহির খানের সঙ্গে কথা বলা হচ্ছিল, এবং এই পরিস্থিতিতে কী হবে জানি না। কিন্তু অজিঙ্ক্য রাহানের সিদ্ধান্তের ঢেউ আরব সাগর থেকে গঙ্গার ধারে আছড়ে পড়বে কিনা সেটাই এখন দেখার। আপাতত আজকের মতো শেষ। কালকে রুদ্ধশ্বাস একটা ডুরান্ড ফাইনালের দিকে আমরা তাকিয়ে আছি, আর জয়জ্যোতি তো বলছে যে মাঠে যাবে ওইসব লাকি ড্রেস পরে। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।